সুপ্রভাত। আজকে আমরা স্তূপ পর্বত এবং ক্ষয়জাত পর্বত ও মানব জীবনে পর্বতের প্রভাব সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা স্তূপ পর্বতের উৎপত্তি, তার বৈশিষ্ট্য এবং ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ও তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব এবং তারপর মানব জীবনে পর্বতের প্রভাব কতখানি সে সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব যে স্তূপ পর্বতের উৎপত্তি সম্পর্কে। ময়ীভাবক ও গিরিজনী ভূ-আলোড়নের প্রভাবে শিলাস্তরের উপরে দুই বিপরীতধর্মী দুটি শক্তি বা বল কাজ করে থাকে। একটিকে বলা হয় সংনমন শক্তি, যার ফলে শিলা সংকুচিত হয়। আরেকটিকে বলা হয় টান বা প্রসারণ শক্তি, যার ফলে শিলাস্তরটি আয়তনে কিছুটা বেড়ে যায়। এই দুই বিপরীতধর্মী বল বা শক্তি অর্থাৎ সংনমন এবং টান শক্তি শিলাস্তরের উপরে প্রযুক্ত হলে তখন শিলাস্তরের সহ্য ক্ষমতা অতিক্রম যদি করে, সহ্য করার অপেক্ষা অতিক্রম করে, তখন শিলাস্তরটি ফেটে যায়। পরবর্তীকালে ভূ-আলোড়নের প্রভাবে সেই ফাটল বরাবর একটি অংশ যদি আরেকটি অংশ থেকে স্থানচ্যুত হয়, তখন তাকে বলা হবে কি না চ্যুতি। তাহলে আমরা কি জানলাম? মহীভাবক আলোড়ন এবং গিরিজনী ভূ আলোড়নের প্রভাবে শিলাস্তরের উপরে দুটি বিপরীতধর্মী শক্তি কাজ করছে। একটির নাম সংনমন শক্তি, আরেকটি হচ্ছে টান বা প্রসারণ শক্তি। এই দুই শক্তির ফলে শিলাস্তরটি ফেটে যাচ্ছে বা একটি অংশ থেকে আরেকটি অংশ স্থানচ্যুত হচ্ছে। আরেকটি জিনিস জানতে হবে যে মহীভাবক ভূ আলোড়নের প্রভাবে শিলাস্তরে চ্যুতির সৃষ্টি হয়। দুই সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ যখন দুপাশের ভূখণ্ড অপেক্ষা উপরে উঠে পর্বতের আকার ধারণ করে, তখন তাকে বলা হয় স্তূপ পর্বত। আবার কখনো কখনো মাঝের অংশ বসে যেতে পারে, তখন গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। এছাড়াও আরো 3 প্রকার অনুকূল অবস্থায় স্তূপ পর্বতের সৃষ্টি হতে পারে। সে সম্পর্কে আমরা একটু ছবির মাধ্যমে একে জেনে নেব। এর আগের ক্লাসে আমরা মহীভাবক ভূ আলোড়ন এবং গিরিজনী ভূ আলোড়নের মধ্যে পার্থক্য এবং ব্যাসার্ধ বরাবর এবং স্পর্শক বরাবর যে হয়ে থাকে সেটি আমরা ছবির মাধ্যমে একে দেখিয়েছিলাম। তো আজকে আমরা জানবো যে স্তূপ পর্বতের উৎপত্তি কিভাবে হচ্ছে এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নেব। বুঝতে পেরেছ? এসব তোমরা খাতা বের করো এবং সেটা আমরা লিখে ছবি এঁকে ভালো করে একটু বুঝে নেব। তাহলে আমরা আজকে স্তূপ পর্বতের উৎপত্তি, স্তূপ পর্বতের বৈশিষ্ট্য, ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ও ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য, মানব জীবনে পর্বতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আমরা লিখব স্তূপ পর্বতের উৎপত্তি। তোমরাও লিখো স্তূপ পর্বতের উৎপত্তি। স্তূপ পর্বতের উৎপত্তি। আচ্ছা, স্তূপ পর্বতের কাকে বলে সেটা আমরা একটু আগে জানলাম। কি না, মহীভাবক ভূ আলোড়নের প্রভাবে সৃষ্ট চ্যুতির ফলে মাঝের অংশ কখনো কখনো দুপাশের অংশ অপেক্ষা স্তূপের আকারে উঁচু হয়ে উপরে উঠে পড়ে এবং যে পর্বত গঠন করে তাকে বলা হয় স্তূপ পর্বত। এছাড়া আরো 3 ভাবে এই পর্বতের সৃষ্টি হতে পারে। তাহলে স্তূপ পর্বত মোট 4 ভাবে সৃষ্টি হতে পারে। বুঝতে পেরেছ? 4 ভাবে। স্তূপ পর্বতের আমরা উদাহরণ জেনে নেব। স্তূপ পর্বতের উদাহরণ ভারতের বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, এগুলো এক একটি স্তূপ পর্বত। ফ্রান্সের ভোজ, এটিও একটি স্তূপ পর্বত। জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এটিও একটি স্তূপ পর্বত। আবার এটি মনে রাখবে তোমরা যে স্তূপ পর্বতকে জার্মান ভাষায় হোস্ট বলা হয়ে থাকে, তবে হোস্টের তুলনায় স্তূপ পর্বতের উচ্চতাটা একটু বেশি হয়ে থাকে। তাহলে আমরা ছবির মাধ্যমে একে জেনে নেব। তার আগে আমরা প্রথমে যেটা বলেছিলাম, দেখো যে অনুভূমিকভাবে বিন্যস্ত দুটো শিলাস্তর আমরা এখানে দেখাচ্ছি। মনে করো এই একটি শিলাস্তর এবং এই একটি শিলাস্তর। এখানে আমরা যদি একটি নাম দেই, নিচের শিলাস্তরটা 1, উপরের শিলাস্তরটা 2, তাহলে আগে 1 নম্বর শিলাস্তরটি সৃষ্টি হয়েছে, তারপরে 2 নম্বর শিলাস্তর সৃষ্টি হয়েছে।
এই শিলাস্তর দুটির উপরে দুটো বিপরীতধর্মী শক্তি কাজ করছে। একটিকে বলা হচ্ছে সংনমন শক্তি, যার ফলে শিলাস্তরটি সংকুচিত হয়। আরেকটিকে বলা হচ্ছে টান শক্তি বা প্রসারণ শক্তি, যার ফলে শিলাস্তরটি আয়তনে বেড়ে যায়। এই বিপরীতধর্মী দুটো শক্তি যখন শিলাস্তরের উপরে কাজ করে থাকে তখন শিলাস্তরটি বা ভূত্বকটি ফেটে যায়। তখন ফাটল বরাবর একটি অংশ আরেকটি অংশ থেকে স্থানচ্যুত হলে তখন তাকে বলা হবে চ্যুতি। এখানে আমরা দুটি সমান্তরাল চ্যুতি আমরা আঁকলাম। তাহলে দেখো এই চ্যুতিটা আমরা এভাবে আমরা দেখাচ্ছি, দেখো হ্যাঁ, এই একটি এখানে একটি শিলাস্তর দেখানো হচ্ছে, এই একটি রেখা টানলাম, আবার ওই শিলাস্তরটি আমরা আঁকলাম। দেখো এই একটি শিলাস্তর, আবার এই একটি শিলাস্তর। এই শিলাস্তরটি আগে এই অবস্থাতে ছিল, তাহলে এই শিলাস্তরটি নিচের দিকে বসে গেল, তাহলে এই রেখা বরাবর বসলো। তাহলে আমরা এই রেখাটাকে যদি আমরা ক খ নাম দেই, তাহলে ক খ রেখাটাকে বলা হচ্ছে চ্যুতি রেখা। তাহলে একটা অংশ আরেকটা অংশ থেকে স্থানচ্যুত হলো, এটাকে বলা হচ্ছে চ্যুতি রেখা। আর যে তল বরাবর একটা অংশ আরেকটা অংশ নিচের দিকে নেমে গেল সেটাকে বলা হচ্ছে চ্যুতি তল। এটি মসৃণ হলে তাকে স্লিক সাইড বলা হয়ে থাকে। তাহলে এখানে আমরা দুটো উল্লম্বভাবে চ্যুতি দেখতে পাচ্ছি, একটির নাম দিলাম ক খ, আরেকটির নাম দিলাম কি না গ ঘ। এই দুটো সমান্তরাল চ্যুতির ফলে তিনটে ব্লক আমরা দেখতে পাচ্ছি। এটি একটি ব্লক, এটি আরেকটি ব্লক, আর মাঝের একটি ব্লক। এইবারে স্তূপ পর্বতটা কিভাবে সৃষ্টি হচ্ছে দেখো না, মাঝের অংশটি দুপাশের অংশ অপেক্ষা উপরে উঠে গেল, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। দেখো উপরে উঠে গেল, তাহলে এখানে আমরা দুটো শিলাস্তর যেহেতু এঁকেছিলাম, এখানেও আমরা দুটো শিলাস্তরটি এঁকে নেব, এখানেও দুটো শিলাস্তরটা এঁকে নেব। নিচের শিলাস্তরটি যেহেতু ডটেড লাইন দ্বারা দেখানো হয়েছে সেই জন্য এখানেও আমরা ডটেড লাইন দ্বারা দেখাবো, এবং উপরের অংশটি ফুট আকারে দেওয়া হয়েছে, পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, সেটিও তোমরা দেবে। এই তাহলে এইটিকে আমরা নাম দিলাম কি না, এটির নাম হলো স্তূপ পর্বত। স্তূপ স্তূপ পর্বত, স্তূপ পর্বত। তাহলে মাঝের অংশটি মহীভাবক আলোড়নের প্রভাবে উপরের দিকে উঠে গেল, তাহলে এটি 1 নম্বর ঘটনা। তাহলে 1 নম্বর আমরা ঘটনাটা আমরা জানলাম, কি জানলাম না দুটো সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উপরে উঠে গিয়ে স্তূপ পর্বতের সৃষ্টি হয়েছে। এবারে দ্বিতীয় নম্বর আমরা জানবো কি না, দুটো সমান্তরাল চ্যুতির দুই পার্শ্বস্থ অংশ যদি বসে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না স্তূপ পর্বতের সৃষ্টি হচ্ছে, বসে যাবে। তাহলে এটিকে আমরা এইভাবে আমরা একটু দেখে নেব। দুপাশের অংশ এই, এখানেও দুটো শিলাস্তরকে আমরা এখানে দেখাবো। এখানে এই অংশ দেখানো হচ্ছে, এই অংশ দেখানো হয়েছে, নিচের অংশটি ডটেড লাইন, আর উপরের অংশটা ফুট, এখানেও উপরের অংশটি ফুট এবং নিচের অংশটি ডটেড লাইন দ্বারা দেখাচ্ছে। এটিও স্তূপ পর্বত, এটিও স্তূপ পর্বত। তাহলে দুপাশের অংশটি বসে গেল। তাহলে কি জানলাম, দুটো সমান্তরাল চ্যুতির দুই পার্শ্বস্থ অংশ বসে গেল এবং মাঝের অংশটি আগের অবস্থানে থাকছে, ইনট্যাক্ট অবস্থাতে থেকে গেল, তখন স্তূপ পর্বতের সৃষ্টি হয়ে থাকে। তাহলে এটি হচ্ছে দ্বিতীয়। তাহলে দুটো আমরা জানলাম 1 এবং 2। এবং 3 নম্বর কি না, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ যদি বসে যায়, বসে গিয়ে যেতে পারে, দুটো সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বসে যায় এবং দুপাশের অংশটি যদি আগের অবস্থায় থেকে যায়, তাহলে এখানেও দুটি শিলাস্তর আমরা এঁকে নেব। এখানেও দুটো শিলাস্তর আমরা এঁকে নেব। একেবারে উপরে রয়েছে ফুটটা রয়েছে, নিচের অংশটি ডটেড লাইন রয়েছে, এখানেও নিচের অংশটি ডটেড লাইন আমরা আঁকবো, এখানেও ডটেড লাইনটা এঁকে নেব। এটি ফুট, এটি ফুট। তাহলে এটি আমরা দেখলাম মাঝের অংশটি নিচের দিকে বসে গেছে এবং দুপাশের অংশটি কিন্তু আগের অবস্থায় থেকে গেছে। তাহলে এই দুটো হচ্ছে স্তূপ পর্বত। মাঝের এই অংশটিকে বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা। তাহলে গ্রস্ত উপত্যকাকে জার্মান ভাষায় কি বলা হবে না, গ্রাবেন বলা হবে। তাহলে এটি 3 নম্বর স্টেজ। আরেকটিকে বলা হচ্ছে কি না, কখনো কোনো সময় চ্যুতির ফলে চ্যুতির একদিকের অংশ খুবই খাড়াই ভাবে হেলে অবস্থান করে বা তির্যক ভাবে অবস্থান করে থাকে, তখন সেই স্তূপ পর্বতকে বলা হয় তির্যকচ্যুত স্তূপ পর্বত। এটি আমরা একটা দেখো ভারতের মানচিত্র এঁকে আমরা একটু দেখে নিচ্ছি। এটি ভারতের একটি পশ্চিম উপকূল আমরা ছোট করে এঁকে নেব।
এটি দেখো, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বতের আরব সাগরের দিকে ঢালটা হচ্ছে খুবই খাড়াই, এবং পূর্ব দিকে যে দাক্ষিণাত্যের মালভূমিটা রয়েছে, দাক্ষিণাত্যের মালভূমি, সেই দাক্ষিণাত্যের এই যে মালভূমিটা রয়েছে এই দিকটা হচ্ছে মৃদু ঢালযুক্ত। আর এটা হচ্ছে তোমার বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে তোমার নর্মদা নদী, তারপর হচ্ছে সাতপুরা পর্বত, তারপরে রয়েছে কি না এই তাপি নদী। তাহলে নর্মদা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, তাপি নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কামরূপ উপসাগরে পড়েছে, আর এটি হচ্ছে কি না বিন্ধ্য পর্বত, আর এটির নাম হচ্ছে সাতপুরা পর্বত। তাহলে বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত দুটি স্তূপ পর্বত। ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এগুলো হচ্ছে এক একটি স্তূপ পর্বত। এবার যে স্তূপ পর্বতের বৈশিষ্ট্যটা আমরা জেনে নেব। স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আমরা পরপর জেনে নেব। না, 1 নম্বর বৈশিষ্ট্যটা আমরা জেনে নেব কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি না আকৃতি। 1 নম্বর পয়েন্টটা আগে লিখে নাও। স্তূপ পর্বতের আকৃতি হচ্ছে চ্যাপ্টাকৃতি। উপরিভাগটা দেখো সমতল বা চ্যাপ্টাকৃতি হয়ে থাকে, চ্যাপ্টাকৃতি। 2 নম্বর বৈশিষ্ট্য জানবো কি না উচ্চতা। স্তূপ পর্বতের উচ্চতা কম হয়, ভঙ্গিল পর্বতের থেকে উচ্চতাটা অনেক কম হয়ে থাকে। পার্শ্বদেশ বা পার্শ্বতলু আমরা বলতে পারি। পার্শ্বদেশ হচ্ছে খুবই খাড়াই হয়ে থাকে, পার্শ্বদেশ খুবই খাড়াই, দেখো খুবই খাড়াই হয়ে থাকে। তারপরে কি চ্যুতিতল। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি না চ্যুতিতলটা কি না চ্যুতিতল সাধারণত কঠিন রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়ে থাকে। কঠিন রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়, কঠিন রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়ে থাকে, কঠিন রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়ে থাকে, কঠিন রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়ে থাকে, রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়। আচ্ছা, 5 নম্বর বৈশিষ্ট্য কি না গ্রস্ত উপত্যকা। 5 গ্রস্ত উপত্যকা। স্তূপ পর্বতে গ্রস্ত উপত্যকা লক্ষ্য করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রস্ত উপত্যকা। এখানে উদাহরণ দিচ্ছি, নর্মদা নদীর উপত্যকা, তাপি নদীর উপত্যকা গ্রস্ত উপত্যকা, দামোদর নদীর উচ্চ প্রবাহটি গ্রস্ত উপত্যকা, বুঝতে পেরেছ? এবং শৃঙ্গ, 6 নম্বর বৈশিষ্ট্য কি না শৃঙ্গ। এই পর্বতে শৃঙ্গ দেখা যায় না, নট ফাউন্ড, দেখা যায় না। তাহলে স্তূপ পর্বতের আমরা কতগুলি বৈশিষ্ট্য জানলাম। আকৃতি জানলাম, চ্যাপ্টাকৃতি, উচ্চতা কম হবে, পার্শ্বদেশ খাড়াই হবে, কঠিন রূপান্তরিত শিলা দ্বারা চ্যুতি তলটি গঠিত হবে, এই পর্বতে গ্রস্ত উপত্যকা লক্ষ্য করা যায়, শৃঙ্গ দেখা যায় না। মনে রাখবে এই প্রসঙ্গে জার্মান ভাষায় স্তূপ পর্বতকে বলা হয় হোস্ট এবং গ্রস্ত উপত্যকাকে বলা হচ্ছে গ্রাবেন। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হচ্ছে দ্য গ্রেট রিফট ভ্যালি। এটি পূর্ব আফ্রিকায় চ্যুতি রেখা বরাবর অবস্থান করছে এবং এর উত্তর থেকে দক্ষিণে প্রায় 4800 কিলোমিটার দৈর্ঘ্য, বুঝতে পেরেছ? তাহলে স্তূপ পর্বতটা আমরা এখন জানলাম। এবারে আমরা জানবো কি না ক্ষয়জাত পর্বতরা কাকে বলা হবে না বিভিন্ন প্রাচীন ভঙ্গিল পর্বতগুলো বা উচ্চ মালভূমি বা উচ্চভূমিগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা প্রতিনিয়ত ক্ষয় পাচ্ছে। নদীর দ্বারা, বায়ুর দ্বারা, হিমবাহের দ্বারা, সমুদ্র তরঙ্গের দ্বারা, এগুলো হচ্ছে এক একটি বহির্জাত শক্তি, যার উৎস হচ্ছে সূর্য। তাহলে এই সকল প্রাকৃতিক শক্তির দ্বারা প্রাচীন ভঙ্গিল পর্বত বা উচ্চ মালভূমিগুলি প্রতিনিয়ত ক্ষয় পাচ্ছে। কঠিন এবং কোমল শিলা দ্বারা গঠিত এই উচ্চভূমিগুলি, কোমল শিলা দ্বারা গঠিত অংশটি দ্রুত ক্ষয় পেয়ে অন্যত্র অপসারিত হয়, কিন্তু কোমল শিলা দ্বারা গঠিত অংশটি অন্যত্র অপসারিত হয়ে যায়, কিন্তু কঠিন শিলা দ্বারা গঠিত অংশটি ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে পর্বতের অবশিষ্টাংশ রূপে। এই ধরনের পর্বতকে বলা হয় ক্ষয়জাত পর্বত। তাহলে কাকে বলবো আমরা বুঝতে পেরেছ? ক্ষয়জাত পর্বত বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাচীন ভঙ্গিল পর্বত এবং উচ্চভূমিগুলি বা মালভূমিগুলি প্রতিনিয়ত ক্ষয় পাচ্ছে সুদীর্ঘকাল ধরে, এবং ক্ষয় হয়ে হয়ে পর্বতের অবশিষ্টাংশ রূপে যে অবস্থান করে থাকে উচ্চভূমিগুলি, সেগুলো পরিশেষে পর্বতের আকার ধারণ করে। এদের বলা হয় ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত। এদের উদাহরণটা আমরা জেনে নেব। যেমন ভারতের আরাবল্লী পর্বত, এটি একটি যেমন প্রাচীন ভঙ্গিল পর্বত তেমনি ক্ষয়জাত পর্বত। মার্কিন যুক্তরাষ্ট্রের আপেলেচিয়ান, তারপর হচ্ছে তোমার ইউরোপ এবং এশিয়ার মাঝখানে যে রয়েছে ইউরাল পর্বত, এটিও একটি ক্ষয়জাত পর্বত।
হ্যাঁ, ইউরাল পর্বত, নীলগিরি পর্বত, এটিও একটি ক্ষয়জাত পর্বত। তাহলে ক্ষয়জাত পর্বতের উৎপত্তিটা এবারে আমরা জেনে নেব। ক্ষয়জাত পর্বতের উৎপত্তি, ক্ষয়জাত পর্বতের উৎপত্তিটা দুভাবে আমরা লক্ষ্য করছি। এক হচ্ছে কি না, প্রাচীন ভঙ্গিল পর্বতগুলি ক্ষয় পেয়ে আমরা উৎপত্তি হচ্ছে। প্রাচীন ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত, আমরা যখন ভঙ্গিল পর্বত তোমাদেরকে পড়িয়েছিলাম, তো সেখানে আমরা বলেছিলাম যে নবীন ভঙ্গিল পর্বত বয়স অনুসারে এবং প্রাচীন ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বতের বয়সটা কম, 6 থেকে 7 কোটি বছর, প্রাচীন ভঙ্গিল পর্বত 22 থেকে 24 কোটি বছর। তাহলে 22 থেকে 24 কোটি বছর আগে যে সকল ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়েছে, সেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা প্রতিনিয়ত ক্ষয় পাচ্ছে, আবহবিকার দ্বারা ক্ষয় পাচ্ছে, হ্যাঁ, ক্ষয়ীভবনের দ্বারা সেগুলো অপসারিত হচ্ছে, আবার অগ্নিভবন প্রক্রিয়ায় অভ্যন্তরভাগ পৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ছে। এর প্রভাবে সেগুলো নরম শিলা দ্বারা গঠিত অংশটি অন্যত্র অপসারিত হচ্ছে এবং ক্ষয় প্রতিরোধ করে কঠিন শিলা দ্বারা গঠিত অংশটি দাঁড়িয়ে থাকছে। এভাবে প্রাচীন ভঙ্গিল পর্বত, হ্যাঁ, ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি হয়েছে। যেমন আরাবল্লী, ইউরাল, আপেল এশিয়া, এগুলো হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি করেছে। আচ্ছা, 2 নম্বর জানবো কি না, মালভূমিগুলি, উচ্চ মালভূমিগুলি ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি। উচ্চ মালভূমি, হ্যাঁ, ক্ষয় পেয়ে, উচ্চ মালভূমি ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি, ক্ষয়জাত পর্বতের উৎপত্তি, ক্ষয়জাত পর্বতের উৎপত্তি, ক্ষয়জাত পর্বতের উৎপত্তি। এটা আমরা কি জেনে নেব না, যে সকল মালভূমিগুলি উঁচু অর্থাৎ উচ্চ মালভূমি রূপে অবস্থান করছে বা উচ্চ ভূমি রূপে অবস্থান করছে, অর্থাৎ সেই সকল উচ্চভূমিগুলি কঠিন এবং নরম শিলা দ্বারা গঠিত, অগ্নিভবন প্রক্রিয়ায় নরম শিলাগুলি অন্যত্র অপসারিত হয়ে যাচ্ছে আর কঠিন শিলা দ্বারা গঠিত অংশটি ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকছে, অনুচ্চ পর্বতের আকারে দাঁড়িয়ে থাকছে এবং সেগুলো ক্ষয়জাত পর্বত রূপে অবস্থান করছে। যেমন এটার আমরা উদাহরণ নেব ভারতের মহাদেব, মহাকাল, মহাদেব, মহাকাল, এগুলো একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ, মহাদেব, মহাকাল। এবারে এদের বৈশিষ্ট্যটা আমরা জেনে নেব, ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্যটা জেনে নেব। 1 নম্বর বৈশিষ্ট্যটা কি না, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি না, শক্তি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শক্তি, অর্থাৎ বিভিন্ন বহির্জাত শক্তির দ্বারা ভঙ্গিল পর্বতগুলো বা মালভূমিগুলো ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি লাভ করে থাকে। যেমন নদীর বায়ু, হিমবাহ, হ্যাঁ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে শক্তি। 2 নম্বর কি না, 2 নম্বর হচ্ছে গঠন। সাধারণত ক্ষয়জাত পর্বতগুলি কঠিন, আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়ে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি না, উচ্চতা। ক্ষয়জাত পর্বতের উচ্চতা ক্রমশ কমতে থাকে, বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে তাদের উচ্চতা ক্রমশ কমতে থাকে। বিস্তার, এদের বিস্তারটা অনেকটা কম হয়ে থাকে। যেমন আরাবল্লী পর্বতের আয়তন বা বিস্তার অনেকটা কমে গিয়েছে, বুঝতে পেরেছ। তারপরে কি না, ঢাল, ঢাল, ক্ষয়জাত পর্বতের ঢালটা অনেকটা কম হয়ে থাকে, কম হয়ে থাকে। হ্যাঁ, আর গঠন তো বলা হলো প্রাচীন কঠিন রূপান্তরিত শিলা বা আগ্নেয় শিলা দ্বারা গঠিত হয়ে থাকে। আর পর্বতের উপরিভাগ, পর্বতের উপরিভাগটা এবড়ো খেবড়ো হয়ে থাকে, উপরিভাগ এবড়ো খেবড়ো লক্ষ্য করা যায়, বা কম এবড়ো খেবড়ো বা ঢালু কম, বন্ধুরতার পরিমাণটা অনেকটা কম ক্ষয় পেয়ে, হ্যাঁ, কম বন্ধুর হয়ে থাকে, কম বন্ধুর হয়ে থাকে, কম বন্ধুর হয়ে থাকে। বাস, এটা আমরা জানলাম। এবারে আমরা জানবো কি না, মানব জীবনে পর্বতের প্রভাব, মানব জীবনে পর্বতের প্রভাব, পর্বতের পর্বতের প্রভাব বা গুরুত্ব, পর্বতের প্রভাব বা গুরুত্ব, পর্বতের প্রভাব বা গুরুত্বটা সম্পর্কে আমরা জানব, পর্বতের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আমরা একটু জেনে নেব। পর্বতের গুরুত্ব বা প্রভাবটা আমরা জেনে নেব। 1 নম্বর আমরা জানবো কি না, নদীর উৎপত্তি, নদীর উৎপত্তি। 1, নদীর উৎপত্তি, নদীর উৎপত্তি, নদীর উৎপত্তি। আগে পয়েন্টটা লিখে নাও, তারপরে ব্যাখ্যাটা করে দিচ্ছি। 2 নম্বর জানবো কি না, চিরপ্রবাহী নদী, চিরপ্রবাহী, চিরপ্রবাহী নদী, চিরপ্রবাহী নদী। 3 নম্বর হচ্ছে কি জলবায়ু নিয়ন্ত্রণ, জলবায়ু নিয়ন্ত্রণ, জলবায়ু নিয়ন্ত্রণ, জলবায়ু নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে নিরাপত্তা, দেশের নিরাপত্তাতে পর্বতের একটা ভূমিকা রয়েছে, নিরাপত্তা।
তারপর হচ্ছে জীব বৈচিত্র্য, বুঝতে পেরেছ? জীব বৈচিত্র্য বা উদ্ভিদ বৈচিত্র্য আছে, জীব বৈচিত্র্য দেখো, জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য। তারপরে কি না জলবিদ্যুৎ শক্তি উৎপাদন, জলবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি উৎপাদন, জলবিদ্যুৎ শক্তি উৎপাদন। শিল্পের কাঁচামালের যোগান, শিল্পের কাঁচামালের যোগান, শিল্পের কাঁচামালের যোগান, যোগান। আচ্ছা, তারপরে কি না যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। তারপর হচ্ছে পশুপালন, 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 পশুপালন। বাগিচা চাষ, বাগিচা চাষ, বাগিচা চাষ। তাহলে কি কি জানলাম আমরা? না নদ নদীর উৎপত্তি, নদ নদীর উৎপত্তি, না পর্বতের উচ্চতা সাধারণত বেশি হয় বলে পর্বতগুলো থেকে বেশিরভাগ নদ নদীগুলি উৎপত্তি লাভ করে থাকে। যেমন গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। উত্তর ভারতে যে তিনটি বড় বড় নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এগুলো হচ্ছে বিভিন্ন উচ্চতায় অবস্থানকারী পর্বতের স্থান থেকে উৎপত্তি লাভ করেছে। চিরপ্রবাহী নদী, সাধারণত পর্বত থেকে উৎপন্ন নদীগুলোতে সারা বছর জল থাকে, সেই জন্য নদীগুলি নিত্যবহ হয়ে থাকে, হিমবাহের বরফ গলা জলে পুষ্ট হয়। আর অপরদিকে মালভূমি থেকে উৎপন্ন নদী চিরপ্রবাহী হয় না, সেগুলো অনিত্যবহ প্রকৃতির হয়ে থাকে। জলবায়ু নিয়ন্ত্রণ, দেখো এই জায়গাটাতে আমরা একটা ছোট্ট করে ভারতের মানচিত্রটা এঁকে নেব। তোমরা লক্ষ্য করো, আঁকার একটু চেষ্টা করো, কারণ আঁকতে আঁকতে তো অভ্যাস হবে। এই দেখো ভারতটা আমরা আঁকছি এই, আর এটা হচ্ছে ভারতের রাজস্থান রাজ্য হবে, এখানে হচ্ছে জম্মু কাশ্মীর, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, তারপর এটা হচ্ছে তোমার বাংলাদেশ। এই দেখো এই যে হিমালয় পর্বত, হিমালয় পর্বত অর্ধচন্দ্রাকৃতি ভারতের উত্তরে রয়েছে। তাহলে জলবায়ু নিয়ন্ত্রণ কিভাবে করছে? এটা হচ্ছে তোমার জানো এটা আরব সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর, আবার এটা হচ্ছে তোমার আরাবল্লী পর্বত। তাহলে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরবীয় শাখাটা সরাসরি হিমালয় পর্বতে বাধা পাচ্ছে। বঙ্গোপসাগরীয় শাখা পূর্ব ভারতে হিমালয় পর্বতে বাধা পাচ্ছে, অরুণাচল প্রদেশে বাধা পাচ্ছে, ফলে হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। বৃষ্টিপাত চলছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তাহলে ভারতে বর্ষাকাল সৃষ্টিতে হিমালয় পর্বতের একটি ভূমিকা রয়েছে। এই হিমালয় পর্বত যদি উত্তর অংশে পূর্ব পশ্চিমে বিস্তার লাভ না করত, তাহলে ভারতে এইভাবে আমরা জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকালটা দেখতে পেতাম না। আবার অপরদিকে শীতকালে যখন উত্তর পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হয়, তখন সেই বাতাস শীতল সাইবেরিয়া থেকে আসে, ফলে ভারতকে শীতের হাত থেকে রক্ষা করছে। বিশেষ করে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে শীতের হাত থেকে রক্ষা পায় হিমালয় পর্বত থাকার জন্য। তাহলে জলবায়ু নিয়ন্ত্রণে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করছে, শীতের হাত থেকে রক্ষা করছে। আবার দেখো এখানে আরাবলী পর্বত আরবীয় শাখার সমান্তরালে অবস্থান করছে, ফলে বাধা পাচ্ছে না, ফলে এইখানে সৃষ্টি হচ্ছে কি না থর মরুভূমি। তাহলে মরুভূমি সৃষ্টিতে পর্বতের একটি ভূমিকা রয়েছে, এইভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। আবার নিরাপত্তা, উত্তরে হিমালয় পর্বত থাকার জন্য উত্তর দিক থেকে বহিঃশত্রুর আক্রমণ ভারতে কিন্তু অতীতে ঘটেনি। আমরা দেখেছি উত্তর পশ্চিম দিক থেকে খাইবার, বোলান প্রভৃতি গিরিপথ দিয়ে ভারতে কিন্তু বহিঃশত্রুর প্রবেশ ঘটেছে। সুতরাং দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটি পর্বতের ভূমিকা লক্ষ্য করা যায়। জীব বৈচিত্র্য, পর্বতের বিভিন্ন উচ্চতায় বিভিন্ন প্রজাতির জীব বসবাস করে থাকে, বিভিন্ন প্রজাতির প্রাণী বসবাস করে থাকে। সুতরাং বৈচিত্র্য আনতে পর্বতের একটি ভূমিকা রয়েছে। পশ্চিমঘাট পর্বত, নীলগিরি পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল, এগুলো জীব বৈচিত্র্যের হটস্পট। তারপরে যে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন, যেহেতু পর্বত থেকে উৎপন্ন নদীগুলো চিরপ্রবাহী, সেই জন্য সেই সকল নদীগুলো গতিবেগ বেশি পার্বত্য অঞ্চলে, সেগুলো জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের সহায়ক। শিল্পের কাঁচামালের যোগান, এই পর্বতের বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। স্থলবর্গীয় বৃক্ষের বনভূমি, চিরহরিৎ বৃক্ষের বনভূমি, যেমন স্থলবর্গীয় বৃক্ষের বনভূমি পাইন, ফার, এগুলো হচ্ছে কি না কাগজ শিল্পের কাঁচামাল তৈরিতে কাজে লেগে থাকে। আবার অপরদিকে বনজ সম্পদ সংগ্রহ করা হয়, যেগুলো শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার আমরা করে থাকি। আবার যোগাযোগ ব্যবস্থা, পার্বত্য অঞ্চলগুলো
বন্ধুর প্রকৃতি হওয়ার জন্য এখানে রাস্তাঘাট নির্মাণ করা খুবই কষ্টকর এবং ব্যয়বহুল। পশুপালন পর্বতের পাদদেশ অঞ্চলে যে তৃণ জন্মায় তার উপর নির্ভর করে এখানকার যারা বাস করে থাকেন তারা পশু পালন করে থাকে। বুঝতে পেরেছ? আচ্ছা, এই যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে বলি না, ব্যাসল্ট শিলা আমরা ট্রাম লাইনে দিতে দেখলাম, আবার ট্রেন লাইনে গ্রানাইট শিলা দেওয়া হয়ে থাকে। আর পশুপালনটা বলা হলো বাগিচা কৃষি বা বাগিচা চাষ, চা কফি, পর্বতের বিভিন্ন উচ্চতায় চায়ের চাষ, কফির চাষ, যেমন দার্জিলিংয়ে চায়ের চাষ হচ্ছে, নীলগিরি পার্বত্য অঞ্চলে কফির চাষ হচ্ছে। বুঝতে পেরেছ? আবার পর্বতের ধাপ কেটে ধানেরও চাষ করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ফলেরও গাছ রয়েছে। তাহলে এইভাবে মানব জীবনে পর্বতের প্রভাব আমরা লক্ষ্য করছি। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম সেগুলো স্তূপ পর্বতের উৎপত্তি চারভাবে হচ্ছে, তাদের উদাহরণটা জানলাম। হ্যাঁ, এভাবে ছবিটা আঁকতে হবে। তাদের বৈশিষ্ট্য, ক্ষয়জাত পর্বতের উৎপত্তি, বৈশিষ্ট্য এবং পর্বতের প্রভাব, এটা আমরা আজকে জানলাম। আর সাথে সাথে তোমরা বাড়িতে পড়বে, বুঝতে না পারলে আবার আলোচনা করব। আর সাথে সাথে প্রথমে যেটা বলেছিলাম, আগামী বুধবার রাত্রি 9টাতে আমরা একটি পরীক্ষা নেব, অনলাইন পরীক্ষা, 25 নম্বরের পরীক্ষা। মাল্টিপল চয়েস থাকবে, তারপর হচ্ছে ম্যাচিং থাকবে, তারপর শূন্যস্থান, সত্য মিথ্যা, এগুলো সব মিলিয়ে 25 নম্বর। তোমরা সাথে সাথে সেগুলো উত্তর দেবে এবং উত্তর দেওয়া সম্পূর্ণ হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আবার ওই দিনই আমরা খাতা দেখে তোমাদের মূল্যায়ন করে দেব। আর পাশে কিন্তু তোমাদের অভিভাবক অভিভাবিকা থাকবেন, এই ব্যাপারে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমাদের স্বাভাবিক প্রত্যাশা। আমরা আজকে বা কালকে তোমাদেরকে সিলেবাসটা জানিয়ে দেব। বুঝতে পেরেছ? ঠিক আছে।